আমাকে কি কেউ কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেননি? আমার নাম হচ্ছে ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ। আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কাউখালী, রাঙ্গামাটি। আমি 34তম BCS এর একজন কর্মকর্তা। আমার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে এখানে ফার্স্ট পোস্টিং। এর আগে আমি বরিশালে চাকরি করেছি, হাটাজারি চাকরি করেছি, মহেশখালী চাকরি করেছি। এখন আমার প্রমোশন পোস্টিং এখানে। আর আমার সাথে ছোট ভাই, তোমার পরিচয়টা দাও। আমি ডাক্তার রাবিকাস ত্রিপুরা, প্যারাগন টেকনিক্যাল সার্ভিসে আছি। আপনারা হয়তো আমাকে চিনেন। হ্যাঁ, আমরা দুজনেই কিন্তু DVM ডাক্তার। ও হচ্ছে কি বেসরকারিভাবে আপনাদেরকে সেবা দিচ্ছে, আর সরকারিভাবে আমি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। অর্থাৎ আপনাদের এখানে যত প্রাণী সম্পদ আছে বা যারা খামারি আছে, সবার যদি গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো গার্জিয়ান থাকে, সেটা হচ্ছে আমি। অর্থাৎ আপনাদের সুবিধা অসুবিধা আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, শেয়ার করতে পারবেন। অর্থাৎ এখানে প্রাণী সম্পদের হেড হচ্ছে আমি, কাউখালীর। যেমন প্রত্যেকটা উপজেলায় যে হেড থাকে, এখানকার গভর্নমেন্টের প্রতিনিধি আমি। আমি জানি না এরকম প্রোগ্রাম আগে হয়েছে কিনা, আমি জানি না কেউ এখানে এভাবে এসে প্রোগ্রাম নিচ্ছে কিনা, বাট আমি মনে করতেছি যে খামারিদের সাথে আমার আসলে একটু দেখা করা দরকার, কথা বলা দরকার। তো আপনারা এখানে যারা আছেন সবাই কি ব্রয়লার খামারি? আপনারা দীর্ঘদিন ধরে ব্রয়লার খামার করেন। আমি এখানে কতগুলা খামার ভিজিট করেছি। তো খামার ভিজিট করে আমার কাছে অনেকে অনেক কিছু বলছে যে স্যার এখানে তো কেউ কোনোদিন আসে না, এরকম বলছে। তো আপনাদের কাছে আপনারা কি সবাই তমিজ সাহেবের বেতবুনিয়া পোল্ট্রির আন্ডারে আছেন? আচ্ছা, এখন আপনারা আসলে ব্রয়লার খামার করতে করতে অনেক কিছু জানেন। আপনাদের আমি মনে করি যে আপনারা অনেক সময় ডাক্তারের চেয়েও বেশি জানেন, কারণ এটা আপনাদের অভিজ্ঞতার ফসল। আমরা নিজেরা ডাক্তার হয়েও আমরা খামারিদের কাছ থেকে অনেক কিছু শিখে থাকি। তারপরেও আমি আমার ছোট ভাই যে আছে, আমরা কিন্তু আপনাদের সাথে কিছু বিষয়ে আলাপ করব, পরামর্শ দিব। আপনাদেরকে শেখানো হচ্ছে, পরামর্শটা আমরা দিব, যাতে আপনাদের হয়তো পরামর্শটা কিছু আপনারা জেনে থাকতে পারেন, তাও আপনাদের উপকারে লাগবে। এখন আপনাদের ভিতরে প্রশ্ন, মানে আমি যখন আলোচনা করবো, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই, ফ্রি ফ্রি ফিল করেন। আমাদের এখানে যে মানে আমাদের যে মুরগির বাচ্চা যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যদি এদের ব্রুডিংটা ভালো না হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাগুলো থেকে আমরা ভালো রেজাল্ট পাই না। ব্রুডিংটা একটা মেজর ফ্যাক্টর, ঠিক আছে? ব্রুডিং মানে কি? ব্রুডার দিয়ে তাপ দেওয়া। তাপ না দিলে মুরগির বাচ্চাগুলো কি হয়, যে এরা এত ছোট থাকে যে এরা শরীরে তাপমাত্রা এরা মেনটেন করতে পারে না, ঠিক আছে? এবং তাপ যদি বেশি বা কম হয়, নাভি কিন্তু শুকায় না, তাই কি না? এখন ব্রুডিং এর তাপমাত্রা ঠিক থাকে কি থাকে না, এটাকে আমরা কেউ ভাবে পরীক্ষা করে দেখি কিনা, মানে ব্রুডিং এর তাপমাত্রাটা আসলে কতটুকু আছে, এটা কি আমরা রিডিং নিই? আমার মনে হয় আমরা এটা ওভাবে রিডিং কিন্তু নিই না। আসলে ব্রুডিং এর জন্য যে তাপমাত্রা, সেটা হচ্ছে কত? 95°F। হ্যাঁ, এটা হচ্ছে 35°C কাছাকাছি। এখন দেখা যাচ্ছে যদি তাপ কমের চাইতে তাপ বেশি হয়, সেটা আরো ক্ষতি বেশি। তখন দেখা যাচ্ছে নাভি আরো শুকাবে না। আমরা হয় দেখা যাচ্ছে যে এখন যেসব বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অতিরিক্ত তাপ দিয়ে ফেলতেছি, ওগুলো নাভি শুকাইতে দেরি হবে, এবং বেশি গিজ গিজ করে একটা জায়গার মধ্যে রাখছি, ঠিকভাবে যেটা আমাদের স্পেস দেওয়ার কথা সেটা আমরা দিই নাই। এখন সে তাপমাত্রাটা নেওয়ার জন্য আমরা আসলে কি করতে পারি? আমরা কতগুলা রুম থার্মোমিটার আছে। রুম থার্মোমিটার চিনি আমরা? রুম থার্মোমিটার আমরা কখনো চিনি না, দেখি নাই। তাপমাত্রা এবং আর্দ্রতার একটা ফ্যাক্টর আছে। মানে আমাদের এখন খুব গরম পড়তেছে, এখন এই অবস্থায় যদি আমি আরো বেশি গরম দিয়ে দিই, তাহলে কিন্তু সমস্যা হবে। আমাদের যে এখন যে তাপমাত্রা, এখন যে গরম পড়তেছে, এক্ষেত্রে আমরা 90°F দিলে কিন্তু ভালো হয়। আমার কথাগুলা হয়তো আপনাদের কিছু ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, কিন্তু আসলে এগুলোর কারণে কিন্তু আপনাদের ওষুধের খরচ বাড়তেছে, এবং আপনাদের দিন শেষে, মাস শেষে কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। তাপমাত্রা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি তাপমাত্রাটা যদি আপনারা অ্যাকুরেট না দেন, সেক্ষেত্রে কিন্তু তাপটা কম বেশি হওয়ার কারণে সমস্যা হতে পারে। এখন কিন্তু যে তাপমাত্রা, সেক্ষেত্রে ব্রুডিং এর তাপমাত্রা 95°F দিলে হয়। এটা একটা ইয়ার মতো, থার্মোমিটারের মতো। এটা হচ্ছে মুরগির মাথা বরাবর উপরে ঝুলাই দিলে ওখানে রিডিংটা আসে, ওখানে আপনি দেখে নেবেন। ওখানে যদি আপনার মনে করেন যে আপনি অনেকগুলো লাইট দিচ্ছেন, যেমন আপনার গরমকালে বলি যে আমরা প্রতি মুরগির জন্য 1 ওয়াট করে দিতে, আর শীতকালে দিতে বলি যে প্রতি মুরগিতে 2 ওয়াট করে দিতে, ঠিক আছে? এখন এটা নির্ভর করতেছে যে মুরগির যেটা মানে পায়ের তালু, সেটা কতটুকু গরম নাকি ঠান্ডা, সেটা দেখার উপরে, ঠিক আছে? পায়ের তালু ধরলে কিন্তু আমরা বুঝতে পারি, পাটা যদি কুসুম কুসুম গরম থাকে, তাহলে বোঝা যাচ্ছে মুরগির টেম্পারেচার ঠিক হচ্ছে। আর যখন আমার এখন যেটা আমার যে গরম পড়তেছে, এক্ষেত্রে কিন্তু আমরা 90°F দিলেই
বুঝতে পারি। 90°F দিলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। এই 90°F আমার যে ব্রুডার আছে, ব্রুডারের আশেপাশে যে তাপমাত্রাটা আসলে মেনটেন হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা ওই যেটা আমার আছে রুম থার্মোমিটার, ওটা দিয়ে কিন্তু আমরা রিডিং নিতে পারি। এটার মধ্যে রুম থার্মোমিটারের মধ্যে কতগুলো থার্মোমিটার আছে যেগুলোর সাথে আর্দ্রতাটাও মাপা যায়। অতিরিক্ত আর্দ্রতা বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, মুরগি ঘামবে বেশি, তখন কিন্তু সমস্যা হইতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে ওই লাইটটা কতটুকু দূরে দিলে, তাহলে আমরা কি করি, গরম বেশি লাগলে লাইটটাকে একটু উপরে তুলে দিই, আর গরম কম লাগলে লাইটটাকে একটু নিচে নামাই দিই। কিন্তু আসলে কি আমাদের ওই তাপমাত্রাটা আমরা ওই মেনটেন করতেছি কিনা, অর্থাৎ যেটা আমার ওই ওই ব্রুডারের জন্য, ওই ওই মুরগিগুলোর জন্য যে তাপমাত্রার প্রয়োজন সেটা আমরা মেনটেন করতেছি কিনা, সেটা যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের ওইখানে এই রোগ জীবাণুর সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে এবং আমাদের ব্রুডিং এর খরচটা বেড়ে যেতে পারে। এবং ব্রুডিং যদি ভালো না হয়, আলটিমেটলি মুরগির বাচ্চার ওয়েটও কম আসবে, মুরগির বাচ্চা ছোট বড় হয়ে যাবে। তাহলে আপনারা কিন্তু একটা রুম থার্মোমিটার দাম কত জানেন? মাত্র 80 টাকা। 80 টাকা দিয়ে পাওয়া যায়। 80 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আছে। এটা একটা যদি ওটা জাস্ট আমাদের যে থার্মোমিটার আছে ওটার মধ্যে রিডিং দেয়। হ্যাঁ দিছিলেন, হ্যাঁ কাঠের একটা 80 টাকা দাম, এটা কিন্তু সস্তা। হ্যাঁ সংখ্যা পারে নাই, কিন্তু এখন যে পরিমাণ বেহাল দশা, এখন যদি না করেন তাহলে দেখা যাবে কি ওই আপনারা ওই দিন শেষে খরচ বেড়ে যাবে। আপনার শুধু যে মানে ওষুধ খাওয়াইয়ে যে ভালো করবে সেটা না, তাপমাত্রা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাপমাত্রা বেশি হলে আরো ক্ষতি বেশি। অনেক সময় আমরা বেশি বেশি লাইট দিই, গরম পড়তেছে আর লাইট দিয়ে দিচ্ছি, তখন কিন্তু গরমের কারণে মুরগি কিন্তু ওই খাওয়া দাওয়া, পানি খাওয়া এবং খাবার খাওয়া কিন্তু কমে যাবে। সেই জন্য কিন্তু তাপমাত্রাটা ওর জন্য যেটা প্রয়োজন ওটা দিতে হবে, আবার কম দিলেও সমস্যা। ঠিক আছে? তা আমরা যে বাচ্চাগুলো দিয়ে ব্রুডিং করি সেগুলো একটু উজ্জ্বল বা শরীর শুকনা হলে, পশম টসম মসৃণ হলে এগুলো ভালো বাচ্চা। যেসব বাচ্চা দেখা যাবে যে ঠোঁটের মধ্যে দাগ আছে, পা বিকলাঙ্গ, পায়ের মধ্যে লাল দাগ আছে, হ্যাঁ নাভি কাঁচা, এগুলা কিন্তু আমাদের জন্য ভালো বাচ্চা না। সে ধরনের বাচ্চা যদি আমাদেরকে কেউ প্রোভাইড করে তাহলে আমরা অবশ্যই রিপোর্ট করবো যে এই ধরনের বাচ্চা যেন আমাদেরকে না দেয়। একটা সুস্থ মুরগির বাচ্চার ওজন কত গ্রাম হওয়া উচিত? 35 থেকে 40 গ্রামের মধ্যে হওয়া উচিত। ঠিক আছে? 35 থেকে 40 গ্রামের মধ্যে হওয়া উচিত। তার ঊর্ধ্বে হলে এখন এখানে তো আসলে ওই মানে আমাদের যেটা স্ট্যান্ডার্ড 35 থেকে 40 গ্রাম। এর বেশি হলে এটা আসলে ডিপেন্ড করতেছে এটা কি রসের বাচ্চা নাকি কবের বাচ্চা নাকি হাবারের বাচ্চা। এক একটা ব্রিডারের জন্য এক এক ধরনের প্যারামিটার আছে। এখন আমরা যেটা জেনারেল স্বাভাবিক ধরতেছি এটা 35 থেকে 40 গ্রাম, 40 গ্রাম। এখন এর চেয়ে বেশি, এখন যদি মনে করেন কবেন্টিসের মতো বা রসের মতো বা হাবার্ডের মতো যদি নতুন কেউ যদি মুরগি নিয়ে আসে, তারা যদি তাদের বাচ্চাটা আরো বেশি জেনেটিক মডিফিকেশন করে যার কারণে বাচ্চা ওজন বেশি, এটা অন্য বিষয়। কিন্তু বেসিক্যালি তো একটা মুরগির ডিমের ওজন কত? 63 গ্রাম। 63 গ্রাম ডিম ফুটে কিন্তু ওইটা। হ্যাঁ মনে করেন এটা হচ্ছে আমার ব্রুডার, এটা হচ্ছে আমার পুরা চিকগার্ডের মধ্যে এই জায়গায় আছে কি ব্রুডার। তাহলে আমি এরকম করে করে ঘুরে ঘুরে দিব। ছড়া লাইটটা কিন্তু ওরকম হিট হয় না। ছড়া লাইট দিলে তাহলে আপনি ছড়া লাইটের মাঝখানে দিবেন। ছড়া লাইটটাকে ইগনোর করে সরাসরি না দিয়ে একটু মাঝখানে দিবেন লাইটটা। হ্যাঁ ফাঙ্গাস পড়লে আপনার খরচ বেশি, তখন দেখবে যে ডাক্তার আসি নিস্টেড এটা অ্যান্টিবায়োটিক চলবে, দরকার কি লাইটের নাচে না, লাইটটাকে সরাই একটু ওই পাশে দিবেন, লাইট যেখানে এটা সরাসরি নিচে দিবেন। হ্যাঁ সরাসরি পাত্রের উপর দিবেন না লাইটটা। ঠিক আছে? এখন আমরা যে মানে 500 বাচ্চার জন্য 12 ফুট প্রথমে লাগে, এই 12 ফুট কি কেউ মাপি না। তখন কিন্তু 12 ফুটটা না মাপলে কি হয়, আমি যদি 10 ফুট দিই তাহলে কি হবে, মানে এটা হচ্ছে যে এটা একটা গোল বৃত্তের ব্যাস হচ্ছে কি এই মাথা থেকে ওই মাথা, তাহলে এই মাথা থেকে এই মাথা কিন্তু 12 ফুট, এই মাথা থেকে এই মাথা 12 ফুট। এখন এটা যদি 10 ফুট হয়ে যায় তাহলে বাচ্চাগুলা কিন্তু একটু ঘন হয়ে যায়, গিজ হয়ে যায়। তখন এরা কি করবে, লাইটের নিচে এসে
এক জায়গায় জড়ো হইতে থাকবে, তখন ভাই এরকম সমস্যা হইতে পারে। এমন বেসিক্যালি আমরা একটা ওরা একটা প্রেজেন্টেশন দেখায় যে যখন বাচ্চা বেশি লাইটের নিচে জড়ো হয়ে যায় তখন আমরা বুঝি শীত লাগতেছে, আবার যখন বেশি দূরে দূরে চলে যায় তখন বুঝি যে কি গরম লাগতেছে, আবার যখন সব জায়গায় ছিটে ছিটে থাকে তখন বুঝি কি সব ঠিক আছে, মানে তাপটা ইউনিফর্ম আছে। হ্যাঁ, 500 বাচ্চা, 500 বাচ্চা। এইটা আবার কিন্তু 3-4 দিন পর বাড়াইতে হবে, গ্রোথ হচ্ছে না, বাড়াইতে হবে। এখন আমরা কিন্তু 12 ফুটটা কি, আমি আসলে আপনাদেরকে আপনারা সবই জানেন, একটু হাইলাইট করতে আসছি যে এগুলো মেনটেন করার আসলে রোগ কোথা, আমাদেরকে কাজ করতে হবে রোগ কোথা থেকে আসতেছে সেখানে। রোগ হয়ে গেলে তো আমরা চিকিৎসা করতে তো হয়রান হয়ে যাচ্ছি, টাকা খরচ হয়ে যাচ্ছে, ওনারা ওষুধ দিয়ে খরচ হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক, ওই রোগগুলো তো আসে তো কোনো আমাদের পরিবেশ থেকে। ওই পরিবেশটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে রোগের পরিমাণটা অনেকখানি কমে যাবে। এখন ওইটা যেটা 12 ফুট আছে, আমরা কিন্তু একটা ফিতা দিয়ে, আমাদের 20 টাকা দিয়ে একটা ফিতা পাওয়া যায়, একটা ফিতা দিয়ে কিন্তু আমরা এই মাথা থেকে মাথা মেপে দেখতে পারি। অনেক খামারি আছে এটা কেউ মেপে দেখে না, এটা দেখা যায় যে অনেকে আরো কমও দেয়। নতুন যারা খামারি আছে তারা আরো কিছু জানে না, এই স্পেস কম হওয়ার কারণে ওই মুরগির বাচ্চাগুলো একটার উপর একটা হয়ে সমস্যা হতে পারে, ফাইলিং হয়ে যায়। তো সেজন্য আপনারা, এখন আমরা বলতেছি যে আগে বলতো যে ব্রয়লার মুরগি প্রতিটার জন্য কত স্কয়ার ফিট, 1 স্কয়ার ফিট, আমরা এখন বলতেছি 1.2 স্কয়ার ফিট করে দিতে, একটু স্পেসটা বাড়াই দিতে, অর্থাৎ 1000 যদি মুরগি থাকে তাহলে 1200 স্কয়ার ফিট দিতে বলতেছে এখন, এটা এখন আপডেট করছে। কারণ একটু গরমকালে একটু বেশি সমস্যা, আরো বেশি লাগে, আমি মিনিমামটা বলতেছি 2000। আচ্ছা, সেটা তো এখন তাহলে আমি আরো আপডেট শুনলাম, এখন আরো গরমের কারণে আরো স্পেস, মানে প্রতিটার জন্য 2 স্কয়ার ফিট করে লাগতেছে, তাহলে আপনার স্পেসটা আরো বেশি লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা এটা আরো আপডেট করলাম, যে এটা বলছি যে আপনাদের থেকে আমার আসলে সায়েন্স তো হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সবসময় আপডেট হতে থাকে, আপডেট হয়। এখন আমরা আগে বলছি যে একটার জন্য 1 স্কয়ার ফিট করে দিলে হচ্ছে, এখন কিন্তু সে জায়গায় 1.2 স্কয়ার ফিটও কিন্তু ফেল হয়ে গেছে। যদি ছায়াযুক্ত পরিবেশ হয়, গাছপালা থাকে তাহলে কিন্তু পারবে, আর যদি এরকম খোলা মাঠের মধ্যে হয়, কোনো গাছপালা নাই, গাছের ছায়া কিন্তু একটা মেইন মেজর ফ্যাক্টর, গাছের যদি ছায়া থাকে হিট স্ট্রোকের সম্ভাবনাও কিন্তু কমে যায়। আর যেমন অনেক খামারি আছে যারা কি করে বাজারের ভিতরে গাছের নিচে করে খাওয়া, তাদের কিন্তু গরমটা কম লাগে। আর যারা এরকম খোলা জায়গায় যদি করে তাদের কিন্তু রোদের মধ্যে করে তাদের কিন্তু গরমটা বেশি লাগে, হ্যাঁ সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে হিট স্ট্রোকের কারণে হয়। সেক্ষেত্রে আমাদের যে ঘরটা আছে সেটাকে ট্রিট করতে হবে। ঘরের কিছু জিনিস আছে, সেটা আমরা অবশ্যই একটু পর বলবো, সেটা আমি একটু বলি। এখন ঘরের উচ্চতাটা একটা ফ্যাক্টর। দেখেন, যে ঘরের উচ্চতা বেশি থাকে সে ঘরে বাতাসটা কিন্তু বেশি ফ্লো হয়। আমাদের এটা দেখেন, এটা অনেক মোটামুটি ভালো হাইট আছে, তো মুরগির শেড যদি এরকম হাইটে থাকে গরমটা কিন্তু কম লাগবে বা উঁচু হইলে। আর কিন্তু আমাদের অধিকাংশ মুরগির ঘরগুলো হয় এই ওইটার মতো জানালার সমান, যার কারণে চালটা বাতাসটা ঠিকভাবে চলাচল করে না। এবং এর মধ্যে অনেকে আছেন যারা গরমকালেও পর্দা ফেলে রাখেন, ঘরটা খুব গরম হয়ে যায়। আমি অনেক খামারে দেখছি, কিছুদিন আগে তো অনেক মুরগি হিট স্ট্রোক করতেছিল, মানে গরম পড়তেছে এর মধ্যে পর্দা ফেলে রাখছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হইতে পারে। এখন হ্যাঁ, এক অজ্ঞতার কারণে হয়, এটা আমি রানীহাটে দেখছিলাম একটা খামারে। এখন কিন্তু আসলে অনেককে দেখতেছি যে নিজেদের যাদের শেডের আশেপাশে ছায়া নাই তারা কিন্তু জেনারেটর ব্যবহার করতেছে গরম থেকে বাঁচার জন্য। কিন্তু আসলে এর চাইতে আমাদের ঘরটাকে যদি আমরা একটু উঁচু করে করি তাহলে বাতাসটা কিন্তু সব দিক থেকে ফ্লো হবে, এদিকের বাতাস এদিকে যাবে, এখানে কিন্তু বাতাস যায়, ঠান্ডা কিন্তু আছে, এখানে অত গরম না। ঘর যদি নিচু হয় তাহলে বাতাসটা ফ্লো হয় কম। এবং এখন ঘরের যে টিনটা আছে এটা যদি একেবারে মনে করেন যে একটু যদি আমরা যে একটা আপডেট করি বা আনোয়ার সিমেন্ট শীটের যে টিনগুলো আছে সেগুলো দিই, অথবা উপরে যে টিনটা আছে এটা বলছে সাদা রঙও করে দিই, তাও কিন্তু অনেক উপকার হয়। সাদা রং করলে কি হয়, সাদা রং সূর্যের সব আলোকে প্রতিফলন করে। এবং অনেকে কি করতেছে, এখন প্লাস্টিকের পাইপ আছে না, এগুলোকে ছিদ্র ছিদ্র করে ওখান থেকে পানি ফোয়ারা দিচ্ছে, বৃষ্টি যখন কারেন্ট থাকে ওটা দিয়ে মোটর দিয়ে পানি দিয়ে মারতেছে, তাহলে টিনটা ঠান্ডা হচ্ছে। এবং এরকম যদি আমরা কম দামি যদি ফোম বা এরকম যদি একটা সিলিং দিতে পারি, ফলস সিলিং দিতে পারি, তাহলে গরমটা কিন্তু সরাসরি টিন থেকে এই মুরগির গায়ে লাগবে না। এই জিনিসগুলো আমরা কিন্তু একটু করতে পারি। এবং ওই যে স্পেসটা, এখন মনে করেন আমার কাছে 2000 স্কয়ার ফিট স্পেস নাই, কিন্তু আমি কিন্তু মুরগি, অনেকের তো স্পেস কম, সবার তার স্পেস সমানভাবে থাকে না, আবার অনেকে একটু বেতন, সেক্ষেত্রে কিন্তু আমি যদি ঘরটাকে যদি একটু
মডিফিকেশন করি তাহলে কিন্তু আমার এই গরমের স্ট্রেসটা কিন্তু কমে যাবে। এবং যখন গরম বেশি পড়ে তখন কি করতে হবে, দিনের বেলা যখন এই 11টা থেকে 2টা 2:30 এই সময় কিন্তু খাবার না দিয়ে পানি এবং স্যালাইন ভিটামিন সি দিতে হবে। এবং কতগুলা যে অ্যান্টি হিট স্ট্রেসের ইয়ে আছে, যেমন হিটলার আসছে নতুন একটা স্কাইফের, হ্যাঁ, বিটেন কুল, এগুলো আছে না, এগুলো ব্যবহার করতে হবে। এবং খাবারটাকে স্ট্রিক করে দিতে হবে, খাবারটা ওই সময় দেয়, কারণ ওই সময় যদি খাবার খায় শরীরের মধ্যে মেটাবলিজম বেড়ে যাবে, মেটাবলিজম বেড়ে গিয়ে গরম আরো বেশি গরম হয়ে যাবে শরীরটা। সেজন্য ওই সময়টাতে ওই আপনার খাবারটাকে স্ট্রিক করে দিতে হবে, খাবারটা না দিবেন। আবার যখন 3:30 4টা একটু ঠান্ডা হবে তখন খাবারটা দিবেন, ঠিক আছে না? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওই সময় না খেলে যে একদম ব্রয়লার মুরগি মরে যাবে সেরকম আপনি পানি, স্যালাইন, ভিটামিন সি গুলো দিয়ে রাখবেন, করবেন। তাহলে না, তাহলে মুরগি, কারণ ওই সময় যদি বেশি খাবার খেয়ে ফেলে তখন কিন্তু মুরগি স্ট্রোক করে ফেলবে, বুঝতে পারছেন? মুরগি কিন্তু স্ট্রোক করে ফেলবে। এখন আসলে সবচেয়ে ভালো ব্রুডিং করা যায় কিন্তু গ্যাস ব্রুডার দিয়ে। শীতকালের জন্য গ্যাস ব্রুডারের তাপটা কিন্তু ভালো থাকে এবং কারেন্ট যাওয়ার কিন্তু কোনো চান্স থাকে না। কিন্তু কারেন্ট একটু খরচ বেশি মনে হয়, তাপমাত্রাটা অ্যাকুরেট থাকে। আর আমরা সাধারণত করি লাইট দিয়ে, আর কারেন্ট চলে গেলে অনেকে হারিকেন ব্যবহার করে, হারিকেন বসাই দেয়, তো এটা আমাদের ধোঁয়া বের হয়। কিন্তু মনে করেন আর একটা বিষয় হচ্ছে যে মুরগির যে রাতের বেলা যাতে কারেন্ট একেবারে আলো না থাকলে তো বসকায় যাবে, কারণ আমাদেরকে কি করতে হবে, যেগুলা আমরা যদি মনে করেন কিছু জিরো পাওয়ার সাদা বাল্ব আছে এগুলো ব্যবহার করতে পারি। আবার তীব্র আলো দিলে মুরগির ব্রেনের মধ্যে খারাপ লাগবে। তো আমরা কতগুলো কয়েকটা চার্জিং বাল্ব আছে না, যে কারেন্ট হলে চার্জ হয়, ওইরকম এলইডি বাল্ব গুলো আছে, চার্জিং বাল্ব গুলো দিতে পারি। এবং সবগুলো যদি আমরা যদি এরকম বেশি লাইটিং করি তো ওদের রেস্টের জিনিসটা কিন্তু হ্যাম্পার হবে। অর্থাৎ আমরা যদি খাবার খেয়ে যদি সাময়িক যদি রেস্ট নিতে পারি তীব্র আলোতে, কিন্তু আমাদের ঘুমাতে সমস্যা, ওদের কিন্তু রেস্ট নিতে হয়। এমন না যে ওরা কিন্তু খায় আবার ঘুমায়, খায় আবার ঘুমায়। তখন যদি অতিরিক্ত আলো থাকে তাদের কিন্তু ঘুমাইতে ব্রেনের মধ্যে সমস্যা হবে, তখন কিন্তু মানে উত্তেজিত থাকবে, মানে মেন্টাল স্ট্রেস থাকবে। সেক্ষেত্রে আমরা কিছু চার্জিং বাল্ব ইউজ করে, কিছু জিরো পাওয়ার বাল্ব ইউজ করতে হয়, যাতে আবার একবার ওরা কিন্তু ভয় পায় বেশি, তাই না? ব্রয়লার মুরগি হঠাৎ করে যদি একটা কিছু ঝাপটা মারে, অন্ধকার হয়ে গেলে কিন্তু একটার উপর একটা লাভ টাপ দিয়ে ভয় পেয়ে যায়। এটা কিন্তু স্ট্রোক আর ভয় পেয়ে যায়, ভয় পায় বেশি, কিছু একটা যদি ইয়া করে কিন্তু ভয় পায়। সেক্ষেত্রে যাতে ওরকম আমরা কিছু এনার্জি বাল্ব রাখবো, তবে যাতে দেখা যায়। আবার একেবারে বেশি তীব্র হইলেও সমস্যা, তো তাদের রেস্টটা লাইটটা থাকে, একেবারে একেবারে অন্ধকার যেন না হয়, সেটা আমরা অবশ্যই আইপিএস লাইট আছে এবং কতগুলো আসলে জিরো পাওয়ার বাল্বও আছে, এগুলোও কিন্তু দিতে পারে। অর্থাৎ লাইটের তীব্রতা কিন্তু সবসময় বেশি হওয়া ভালো না, এতে কিন্তু ব্রেনের মধ্যে এফেক্ট হয় অতিরিক্ত, মানে বেশি এটা ওদের কিন্তু রেস্টের একটা বিষয় আছে। নির্দিষ্ট সময় কিন্তু আপনারা লাইটটা দিবেন, কিন্তু অন্য সময় কিন্তু চাইলে আপনারা যে লাইটটা দিলে জিরো পাওয়ার বাল্বগুলা ব্যবহার করতে পারবে। এমন যেসব জায়গায় দেখা যাচ্ছে যে মুরগিগুলা বেশি জ্বর হয়ে যাচ্ছে, যদি আমার 1000 মুরগি থাকে সেগুলোকে আমরা 4-5 ভাগে ভাগ করে দিব, তাহলে এক জায়গায় ওই খাবার পানি পাত্র দেখলে সবাই একসাথে ঝাঁপাই পড়বে না। অনেক সময় একসাথে কি করে, এক জায়গায় সবাই গিয়ে একসাথে ইয়া করে, যেগুলা বড় সেগুলা খায়, ছোটরা খেতে পারে না, ফলে কি হয়, বড়গুলো আরো বড় হয়, ছোটগুলো আরো ছোট হয়ে যায়। সেক্ষেত্রে যেগুলো আমার দুর্বল ছোট, ওগুলাকে আমি আলাদা গ্রেডিং করে আলাদা একটা কম্পার্টমেন্টে নিয়ে যাবো, আর বড়গুলোর একটা জায়গায় রাখবো, শক্তিশালী। তাহলে কি হবে, ওগুলা খাবার দেওয়ার কারণে ওদের তো একটু শক্তি কম, মনে করেন আমাদের মধ্যে সবার যে শক্তিশালী সে সব খেয়ে ফেলবে, তাকে কিন্তু আলাদা করে শক্তিশালী হিসাবে রাখলে দুর্বল গুলাকে যদি আমি এটা কি দিয়ে করতে পারি, কতগুলো নেট আছে না, নেট নেট আছে না, নেট হচ্ছে যেমন কাপড়ের নেট আছে, তারপর একটু জালি টাইপের নেট আছে, এগুলো দিয়ে যদি আমি এরকম চিকগার্ড দিয়ে এগুলো দিয়ে করা যায়, ওটা দিয়ে করলেও সমস্যা নেই, কিন্তু আমি নেট ইউজ করতে পারি বা এরকম ছোট করে করতে পারি। ওগুলো দিলে আমরা আলাদা আলাদা করে দিলে তখন দেখা যাবে যে যেগুলা ওই অসুস্থ দুর্বল ওগুলো আলাদাভাবে ট্রিটমেন্টে বা যত্ন নিতে পারবো। তাহলে আমার পুরা ওই যে ওগুলাকে আমরা খাবার খেয়ে আস্তে আস্তে ওখান থেকে ইমপ্রুভ করতে পারবো। সেটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের যে খামারিরা আছে তারা কিন্তু দেখা যায় যে ভ্যাকসিন গুলো আছে, যে ভ্যাকসিন আমরা কিন্তু আমাদের কিন্তু মিনিমাম 4টা ভ্যাকসিন দিতে হয়। আমরা কিন্তু 4টা ভ্যাকসিন অনেকে দিই না, কেউ 1টা দিই, কেউ 2টা দিই, কেউ 3টা দিই, আবার কেউ দিই না, ঠিক আছে? এখন আমাদের যে রোগগুলো আছে এগুলোকে আমরা চিকিৎসা করলে দেখা যাচ্ছে যে যদি আমাদের ভ্যাকসিনটা দেয়া থাকে তাহলে কিন্তু ওগুলা মানে অসুস্থ হইলেও ওষুধ খাওয়ালে তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। মানে রোগটা আসলেও, যেমন আমাদের যাদেরকে করোনার টিকা দিছে এরপরও যাদের করোনা হয়েছে তারা কিন্তু সহজে মরে নেই,
আবার যাদের একবারে করোনার টিকা ছিল না, তাদের কিন্তু করোনা যখন এফেক্ট করছে তারা কিন্তু মরে গেছে। রানীক্ষেত গাম্বরো এই দুইটা যদি টিকা দিয়ে থাকে, রানীক্ষেত গাম্বরো যদি আসেও, তাহলেও কিন্তু ওষুধ খাওয়াইলে কিন্তু মোটামুটি সুস্থ হয়ে যায়। কিন্তু একেবারে যদি টিকা দিয়ে কোনো ইমিউনিটি করা না হয়, তখন কি হয়, ওই রোগ আসলে তখন ওটাকে আর ওষুধ দিয়ে ঠেকানো কষ্ট হয়ে যায়। বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে পরে মুরগি যখন একবার মরা শুরু করে মরে সাফ হয়ে যায়। সেজন্য আপনারা যে 4টা টিকা আছে, যেমন হচ্ছে যে 3 থেকে 5 দিন বয়সে কি আছে, এই যে BCRDB বলে বা রানীক্ষেত বলে, রানীভ্যাক, এটার সাথে ব্রঙ্কাইটিসটাও ট্যাগ করা থাকে। যেমন হচ্ছে বাংলা IB+ND ইনিশিয়াল, রানীভ্যাক্স, এগুলা চোখে ফোঁটা আমরা দিতে পারি। অনেকে তো কি করে পানির সাথে খাওয়াই দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা টিকা হচ্ছে যে আমরা গাম্বোরো যেটা ইয়াটা আছে, যে গাম্বো ম্যাট আছে যেমন, সেটা আমরা 12 দিনের দিন দিলে ভালো। কারণ হচ্ছে 10 দিনের দিন, 10 থেকে 11 দিন অনেক সময় দেখা যায় ওরা মা থেকে বাচ্চাতে ওইটার ইয়াটা নিয়ে আসে, অ্যান্টিবডিটা নিয়ে আসে, সেটা কাটতে কাটতে 12-13 দিন চলে যায়। এটা নিয়ে আমি কিন্তু মাস্টার্সে থিসিস করছি। আমার দেখা হচ্ছে যে এটা প্রায় 12-13 দিন মধ্যে থাকে। 12 দিনের দিন দিলে ওই যে মা থেকে যে অ্যান্টিবডি পাই সেটার সাথে সাংঘর্ষিক হয় না। 12 দিনের দিন একটা যদি আমি গাম্বোমেট দিই, 17 দিনের দিন আমরা গাম্বোমেট প্লাস বা এরকম যে ইন্টারমিডিয়েট স্ট্রেনটা সেটা দিব। দুইটা ভ্যাকসিন দিলে মোটামুটি গাম্বোরোর ইয়াটা কমে যায়, প্রভাবটা কমে আসে। এই দুইটা ভ্যাকসিন আমরা দেওয়ার চেষ্টা করব। এবং 19 থেকে 21 দিনের মধ্যে আমরা কি করব, যেটা বুস্টার আছে রানীক্ষেতের যেটা বুস্টার আছে ব্রঙ্কাইটিসের সাথে, সেটা দিব। অনেকে প্রথমে কি করে, ওই 5 দিনের দিন যেটা রানীক্ষেতের এটা দেয়, কিন্তু বুস্টারটা আর করে না। তখন দেখা যায় যে 26-27 দিনের দিকে আবার একটা রানীক্ষেত অ্যাটাক করে। আমি অনেক খামার দিচ্ছি যে প্রথমটা করার পরে ভালো ছিল 20-23 দিন, তখন ওই দ্বিতীয়টা আর করে নাই, মানে টাকা পয়সা বাঁচতে 26 দিনের 27 দিনের দিন গিয়ে আবার রানীক্ষেত চলে আসে। তখন আবার মরা শুরু হয়, বড় মুরগি মরে যায়, তখন তো অলরেডি বড় হয়ে গেছে। তখন কিন্তু মরলে কিন্তু খুব খারাপ লাগে খামারের থেকে, যে বড় মুরগি হঠাৎ করে স্যার মরে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, এখন হচ্ছে যে আমি একটা জিনিস বলি, যে আমাদের যে খামার গুলো আছে সেখানে কিন্তু বায়োসিকিউরিটি বা জীবন নিরাপত্তা কিন্তু খুব দুর্বল। তো আমি অনেক খামারই দেখছি, যে হাটাজারিতেও দেখছি, যে তারা স্ট্রিক্ট বায়োসিকিউরিটি মেনে, অর্থাৎ তাদের খামারে তারা সহজে কাউকে ঢুকতে দেয় না। আমাদের অনেক খামারই আছে যাদের খামারে সবাই ঢুকে যায়। যখন এই যে মনে করেন আমি আমি বা ও বা আপনারা কিন্তু বিভিন্ন খামারে যান, তো ওখান থেকে আমরা কিন্তু আমাদের শরীরের সাথে রোগ জীবাণু নিয়ে আসি। কারণ ওইটা কিন্তু ওইটা নিয়ে যখন আপনার খামারে যাব, ওটা কিন্তু শেষ হয়ে যায়। যেমন আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি মুর্শিদাবাদে, ভারতের মুর্শিদাবাদে ঘটনা। তারা কি করছে, ওই ওই খামার একজন কর্মচারী আরেকটা খামারে অসুস্থ হয়েছে, ওখানে গেছে। পর ওখান থেকে আসার পরে ওই যে খামারে ওই কর্মচারী, ওই খামারে সব মুরগি মরে গেছে, শুধু মুরগি বাট। আর বলছে যে পোল্ট্রি খামার করে শুধু লাভ, লস তো অনেক হয়। তো এই যে অর্থাৎ যেগুলো ব্রিডার খামার আছে, যেমন প্যারাগনের কথা যদি বলি, সিপির কথা বলি, ওদের খামার গুলোতে তো ওখান থেকে 3 মাসের আগে কোনো কেউ বাইরে যেতে পারে না। 3 মাস পর একবার ছুটিতে, প্রতিবার ঢুকার সময় গোসল করে ঢুকে, গোসল করে বাইরে হয়, আলাদা ড্রেস মেনটেন করে। এটা তো আমরা তো যেটা দিয়ে বাজারে গেছি মুরগি, ওটা ওই স্যান্ডেল নিয়ে আবার খামারে ঢুকে যাচ্ছি। তো বাজারের মধ্যে অনেক রানীক্ষেত আছে, গাম্বোরো আছে, সবকিছু তো বাজারে অসুস্থ, বাজারে তো সব মুরগি সুস্থ মুরগি টানে না, অসুস্থ মুরগি টানে। ওই অসুস্থ মুরগি ওগুলো আমরা ওখানে পাড়া টাড়া দিয়ে আবার নিজের খামারে ঢুকে যাচ্ছি, ওই একই স্যান্ডেল দিয়ে নিজের খামারে যখন ঢুকে যাচ্ছি, আমার পায়ের মাধ্যমে, জুতার মাধ্যমে, বা আমার যে কর্মচারীর মাধ্যমে, সে তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই রোগটা আমার খামারে চলে আসছে, তখন কিন্তু আমার আবার রানীক্ষেত চলে আসতেছে, গাম্বোরো চলে আসতেছে। কিন্তু আমি যে এটা ইন্টেনশনালি আনছি, এটা কিন্তু আমি নিজেই বুঝি না। আমি যদি ওখানে ওটার জন্য আমার আরেকটা আলাদা স্যান্ডেল ইউজ করা উচিত, যে স্যান্ডেলটা আমি শুধুমাত্র খামারের ভিতরে জন্য ইউজ করবো। এবং প্রতিবার ঢুকার সময় আমাকে কি করতে হবে, যে এখানে স্প্রে করতে হবে। আমরা কিন্তু স্প্রেও কিনতে চাই না, তাহলে কি হবে, ওই যে আমার পায়ের মাধ্যমে, গায়ের মাধ্যমে, জুতার মাধ্যমে, শরীরের মাধ্যমে আমার এখানে এই জিনিসটা এখান থেকে আমার শেডের মধ্যে ঢুকে যাবে। একবার ঢুকলে কিন্তু সহজ, আর জিনিসটা বাইরে না। বারবার যতবার ব্যাস করবো ততবারে আমাকে এটা কষ্ট দিবে। প্রতিবারে আমাকে যখনই মুরগির অবস্থা একটু খারাপ হয়, তখনই রোগটা আমার কষ্ট দিবে, ফলে আমার চিকিৎসা খরচটা অনেক বেড়ে যাবে। আমি বুঝতে পারছি। সেজন্য কিন্তু আরেকটা জিনিস বলি, যেমন এই যে মনে করেন অনেকে কি করে, বাজার থেকে সোনালী মুরগি নিয়ে আসছে। সোনালী মুরগিগুলো মনে করেন যে বাজারে যখন ওই খাঁচির মধ্যে থাকে, বা এরকম মনে করেন যে বা ব্রয়লার মুরগি যেগুলো আছে, সেগুলো যখন এরকম শেডের বা খাঁচার মধ্যে থাকে, তখন কিন্তু ওখানে বাজারের মধ্যে অলরেডি রোগ জীবাণুগুলো আছে, অলরেডি অসুস্থ, এদের কিন্তু পায়খানা টায়খানা শুরু হয়, এগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে রাখে। এগুলোর আনি কি করলেন, জীবিত মুরগি এনে আপনি ঘরের আশেপাশে একটা মুরগি খামার পাশে রাখলেন, বা একটা টার্কি পাললেন, এগুলো যখন জবাই করলেন বা কাটলেন, ওখান থেকে কিন্তু ভাইরাস ব্লাড না ওই মুরগির মাধ্যমে কিন্তু ছড়াই যাবে। ওটার মধ্যে ভাইরাস কিন্তু ওখানে চলে আসে, পায়খানা করলে
ওটা কিন্তু আশেপাশে যদি চলে আসে বা মুরগির খামার আশেপাশে আপনি একটা জীবন্ত মুরগি নিয়ে আসছেন যেটা অসুস্থ, পরে আপনার ওই শেডের মধ্যে বার্ড ফ্লু রানীক্ষেত হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু আবার বিভিন্ন সব বন্য পাখি এগুলা কিন্তু বিভিন্ন হাঁস আছে ওই শীতকালে, এগুলো যদি আপনার খামারের আশেপাশে চলে আসে সেজন্য কিন্তু চারপাশে কিন্তু একটা নেট দিয়ে কিন্তু একটা বাউন্ডারি বেড়ার মতো দেওয়া দরকার, যাতে বাইরের কোনো কিছু হাঁস মুরগি ভিতরে ঢুকতে না পারে। না হলে কিন্তু দেখা যাবে যে রোগটা আমি আপনাদেরকে চিকিৎসা শিখাবো না, চিকিৎসা আপনারা আমার চেয়ে ভালো পারবেন। আমি শুধু বলতেছি যে কোন কোন পয়েন্ট থেকে আপনার রোগটা ছড়াচ্ছে সেটা বলতেছি, অন্য কিছু না, যাতে আপনারা এগুলা কিছুটা মাথায়, আসলে আমরা এটা যদি মাথায় না নিই তাহলে আমাদের খরচটা অনেক বেড়ে যাবে, আমাদেরকে এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে মুরগি যদি অসুস্থ হয় আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা মুখস্থ ওষুধ চালাই। মুখস্থ ওষুধ না চালিয়ে ওদের ছোট ভাইয়ের ডাক্তার আছে, ওরা কেউ না কেউ ডাক্তার আছে, একটু পোস্টমর্টম করে দেখবেন। কারণ অনেক সময় পোস্টমর্টম করে যদি ডাক্তার দিয়ে না দেখেন তাহলে একটা মুখস্থ ওষুধ চালাই দিলে দেখা যায় যে ওইটা কোন রোগের জন্য কোন ওষুধ হয়েছে, একটা হয়েছে রোগ আর একটা ওষুধ চলে যাচ্ছে, তখন কিন্তু এটা একটা সময়। এটা কিন্তু আমি যখন মহেশখালী ছিলাম আমার এক খামারি আসছে বলতেছে আমার প্রায় 500-600 মুরগি মরে গেছে। আমি বলছি আপনি 2টা মুরগি নিয়ে আসেন, তো ওরা কিন্তু মুরগিটা আনে নাই। তো আমি বলতেছি যে আমি যদি মুরগিটা কেটে দেখতাম আমি চিকিৎসাটা 50% ভালো দিতে পারতাম, কারণ আমি যেটা মুখস্থ দিব আমি তো জানি না, আমি তো আর আল্লাহ না যে ভিতরে কিছু যা বুঝতে পারবো, আমাকে তো লক্ষণগুলো দেখতে হবে। তাই আপনার মুরগি যদি কখনো অসুস্থ হয় তখন ওনাদের সাথে যোগাযোগ করে একজন ডাক্তারকে কল করবেন এবং চেষ্টা করবেন যে রোগটা নির্ণয় করতে, তাহলে যে চিকিৎসাটা দেওয়া হবে সেটা মোটামুটি স্পেসিফিক হবে। না হলে দেখা যাবে যে কি সেজন্য ওইটা সমস্যা হইতে পারে। তা আপনারা এখানে যে ইয়াগুলো আছে যে মানুষের জীবাণুগুলা যে প্রবেশ করতে মানুষের তো স্প্রে করতে পারেন, যেমন এখানে জিপিসি8 আছে, ভিরকন আছে, হ্যাঁ বিরুচিট আছে, এগুলা দিয়ে জুতা টিমসেন আছে, জুতা টুতা যেগুলো আছে সেগুলো আপনারা প্রতিদিন করবেন। এবং যেগুলা খাবার পাত্র পানির পাত্র আছে, আমি দেখি যে খামারে গেলে দুঃখ লাগে যে ওইখানের মধ্যে এত বড় বড় ময়লার দাগ পড়ে যায়, ফাঙ্গাস জমে যায়, ওগুলা কিন্তু কেউ কালো কালো হয়ে যায়, কেউ পরিষ্কার করে না। ওগুলা কিন্তু একবার পরিষ্কার করলে কেউ পরিষ্কার করতে চায় না, তখন কিন্তু ওইটা কিন্তু আসলে নিয়ম হচ্ছে যে প্রতিদিন অন্তত একবার ওই ডিটারজেন্ট হুইল পাউডার দিয়ে পরিষ্কার করলেও যথেষ্ট। এবং ওইখান থেকেও কিন্তু ওই যে ব্যাকটেরিয়া ইকোলাই সালমোনেলা যেগুলো আছে ওগুলা কিন্তু খাদ্যর পাত্র পানির পাত্র থেকেও ছড়ায়, কারণ অনেকদিন ধরে ময়লা পানি ময়লা খেতে থেকে গেলে ওখানের মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, এগুলো আপনাকে ভুগাবে, পায়খানা নরম হবে, চক হবে। এটা একটু কষ্ট করে যদি পানির পাত্র খাবার পাত্র যদি আমরা যদি ডেলি যদি ওয়াশ করে দিই তাহলে কিন্তু ওই জিনিসগুলোর ইনফেকশনটা অনেক কমে যাবে। কিছুদিন পর পর পায়খানা হইলে আপনারা কি করেন, এই অ্যাম্প্রোলিয়াম চালাই দেন, না হলে এই ফ্লোরোফেনিক্যাল চালাই দেন, এগুলা কিন্তু আসে কোথা থেকে, এটা আপনাকে বের করতে, ওগুলো আসে কিন্তু ময়লা আবর্জনা থেকে। যখন 4-5 দিন ধরে আপনি এটা চেঞ্জ করেন না, ময়লা পরিষ্কার করেন না, ওখানের মধ্যে যে ময়লাগুলো হয় ওই ময়লার মধ্যে কিন্তু ওই ব্যাকটেরিয়া গুলো হয়, নাহলে তো মুরগি তো আর গিয়ে করতেছে না, তাই না? ওই জন্য কিন্তু যদি ডেলি যদি একবার করে ওই ময়লাগুলো যদি সকালে একটু পরিষ্কার করে হুইল পাউডার দিয়ে করলে হচ্ছে পরিষ্কার করে দেন, তাহলে কিন্তু আপনার ওই রোগ বালাইয়ের পরিমাণটা কমে যাবে। তারপর হচ্ছে যে খামারে যে লিটারটা ব্যবহার করেন সেটা গরমকালে আপনারা থিকনেসটা কম দিবেন, 2 ইঞ্চি 1.5 থেকে 2 ইঞ্চি, শীতকালে একটু 4 থেকে 4 ইঞ্চি মতো দিতে হয়, একটু গরম দিতে হয়। এবং লিটার যদি কোনো কারণে ভিজে যায়, যে অংশটা ভিজে যাবে সেখানে শুকনো লিটার দিয়ে ওইটাকে আপনারা করে দিবেন। এবং লিটার কিন্তু আমি মনে করি যে আমাদের অনেক খামারি ভাইয়েরা আছে যারা বছরে একবার চেঞ্জ করে না, এরকমও আছে, মানে ওই লিটার পরে এত বড় ক্যাক হয়ে যায়, দিচ্ছে এত বড় ক্যাক, এরকমও আছে। কিন্তু মনে করেন লিটার যেটা আছে ওইটা আপনার 1 মাসের মধ্যে মিনিমাম 2 বার চেঞ্জ করা উচিত, 2 বার, 15-20 দিন হলে একবার চেঞ্জ করা উচিত। তবে চেঞ্জ করার সময় পুরোটা একবার চেঞ্জ করা যাবে না, তাহলে মুরগির কিন্তু নাকের মধ্যে খারাপ লাগবে, অল্প অল্প করে অর্ধেক করে আপনাকে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে যে লিটারের মধ্যে আসলে কি করে, মুরগি পায়খানা করে, প্রস্রাব করে, তাই না? ওইটার মধ্যে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য কিন্তু অ্যামোনিয়া গ্যাসের গন্ধ হলে কি হবে, মুরগি নাকের মধ্যে ঢুকবে, নাকের মধ্যে কি হবে, নাকের মধ্যে ট্রাকিয়া যে অংশটা আছে ট্রাকিয়ার মধ্যে কি হবে, জ্বালা পোড়া হবে, জ্বালা পোড়া হয়ে ওখানে লাল হয়ে যাবে, লাল হয়ে ওখান থেকে কি হবে, সর্দি পড়বে, সর্দি পড়লে কি হবে, মাইক্রোপ্লাজমা চলে আসবে, অরাইজা চলে আসবে, অর্থাৎ ওই যে গ্যাসটা মারতেছে ওটা কিন্তু নাকের মধ্যে ফোরানে দিয়ে অন্য রোগগুলাকে নিয়ে আসতেছে, বুঝছেন? অ্যামোনিয়া গ্যাসের গন্ধটা যখন নাকের মধ্যে লাগলে কিন্তু পোড়ায় না, এটা যখন মুরগি, তো আমরা তো অনেক উঁচুতে, মুরগি হচ্ছে একদম ছোট প্রাণী, তাহলে আমাদের কাছে যেটা লাগতেছে ও যে এতটুকুতে আছে ওর থেকে বেশি লাগতেছে না জাজটা, তখন কিন্তু ওর নাকের মধ্যে গিয়ে ওই যে সর্দির যে জায়গাগুলো আছে ওখানে কিন্তু ইরিটেশন দিলে কি হয়, তখন ওখানে জ্বালা পোড়া করে, ওখান থেকে কিন্তু এই সর্দি হয়ে যায়, সর্দি হলে তখন কি হবে যে আস্তে আস্তে মাইক্রোপ্লাজমা তারপর হচ্ছে করাই যায়, এরা সবাই চলে এসে মুরগিগুলোকে ধরে ফেলে,
অর্থাৎ ওই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু অনেক রোগ নিয়ে আসতেছে। এই জন্য অ্যামোনিয়া গ্যাস হইলে যেখানে লিটার দলা পেকে যাবে সেগুলোকে কি করে দিতে হবে, ডেলি একবার দুবার নেড়ে দিতে হবে। ওই দলা পেকে গেলে ওগুলোকে গুঁড়া করে দিতে হবে। এবং যদি গ্যাস হয় সেখানে যে ইউকাসল যেগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। সর্বোপরি হচ্ছে যে ঘরটা খোলামেলা রাখতে হবে যাতে বাতাস এরকম চলাবে। আমরা যেটা ইউজ করি পলিথিনের মধ্যে গ্যাসটা কিন্তু জমে যায়, ঠিক আছে। পলিথিন একটা কাপড়ের, এখন একটা প্রশ্ন, শীতকালে কিন্তু আবার তাপ ধরে রাখা কষ্ট, তাই না? কিন্তু পলিথিন না দিলেও সমস্যা নাই, সমস্যা হয় কারণ হচ্ছে তখন কিন্তু পলিথিনটা আমরা কি করব, মানে আসলে আমাদের যে পর্দাটা আছে পর্দার জন্য কিন্তু আমাদের খামারের মধ্যে পর্দাটা আমাদের শিখা দরকার। আমি পর্দা নিয়ে একটু বলি। পর্দাটা আসলে এখানে কোনো ডাক্তার বলে যে পলিথিন ব্যবহার করা যাবে না শীতকালে, আবার কোনো আমাদের খামারের বলে স্যার পলিথিন না দিলে আমার তাপ রাখতে পারি না। দুইটা কিন্তু ফ্যাক্টর, তাপ ধরে রাখা যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদেরকে পলিথিনটা ইউজ করতে হবে, তবে সেটা বুদ্ধিমত্তার সাথে ইউজ করতে হবে। সেটা কিরকম, আমরা কিন্তু যে খামার এটা যদি আমার খামারের ওয়াল হয়, এটা তো খোলা, এখানে আমাকে ওই ওই ওটা পর্যন্ত ওই জানালার ওইটুক পর্যন্ত একটা পর্দা, এখান থেকে একটা পর্দা, এখান থেকে নিচ থেকে আমি একটা এতটুকু তুলবো, এখান থেকে একটা এতটুকু তুলবো। আমি কিন্তু নিচ থেকে তুলবো, উপর থেকে নামাবো না। আমি এখান থেকে এতটুকু তুলবো, এখান থেকে এতটুকু তুলবো, এখান থেকে এতটুকু তুলবো। যখন বেশি গরম পড়বে তখন আমি উপরে দুইটা খুলে দিব, নিচেরটা রাখবো, বা গরম মোটা বাতাস থাকবে নিচেরটা খুলে দিব। যখন আবার একটু বিকাল হবে বা শীতকাল যখন ঠান্ডা পড়বে তখন বিকাল হইতে তো আমি একটা তুলবো, সন্ধ্যাতে দুইটা তুলবো, রাত হইতে আমি তিনটা তুলবো। কাপড়ের পর্দাগুলা মানে নিচের থেকে উপরের দিকে, উপর থেকে নিচের দিকে। আমি এখানে আমরা তো একটা পর্দা ইউজ করি। একটা পর্দা ইউজ করলে তো আমার সারাদিন তো তাপমাত্রা একরকম থাকে, দিনের বেলা গরম থাকে, রাতের বেলা ঠান্ডা থাকে। সারাদিন একটা পর্দা রাখলে তো ঘরের গ্যাস হয়ে যাবে। আমাকে এখানে 3 স্তরের পর্দা, মনে করো আমার এটা যদি ঘরের দরজা, আমি এখান থেকে একটা তুলবো, এখান থেকে একটা তুলবো, এখানে অর্থাৎ যে পর্দাটা আছে ওটাকে 3 ভাবে কেটে নিব, 3 ভাগ করে। যখন আমার গরম পড়বে দুপুরবেলা থাকবে তখন আমি উপরে দুইটা খুলে দিব, শুধু নিচেটা রাখবো। শীতকালের কথা বলতেছি। এখন শীতকালে রাতের বেলা খুব ঠান্ডা পড়ে, তখন কিন্তু এই পর্দা কাপড়টা মানবে না ব্রুডিং এর সময়। তখন কি করতে হবে, আমরা কিন্তু আবার আমরা যদি পুরোটা যদি এরকম পর্দা দিয়ে দিই এই ইয়ার, তাহলে কিন্তু গরমের মধ্যে আবার গ্যাস হয়ে যায়। আর সেক্ষেত্রে আমরা হচ্ছে যে বুক বরাবর পর্যন্ত পলিথিন দিব বাইরের দিকে। অর্থাৎ তাহলে কি হবে, ঠান্ডাটা আসে কিন্তু নিচের দিক থেকে বেশি, নিচের দিক থেকে ঠান্ডাটা কিন্তু বেশি মারে। মানে ঠান্ডা উপরে চেতে কিন্তু মুরগি তো নিচু, ঠান্ডা নিচের দিক থেকে। শুধু আমরা যদি তাহলে এই বুক বরাবর যদি পলিথিন দিই তাহলে কিন্তু আমার উপরেটা খালি থাকতেছে, তাহলে উপরে গ্যাসটা চলে যেতে পারতেছে, আর নিচের দিকে ঠান্ডাটা আমার সরাসরি গিয়ে মুরগির গায়ে লাগতেছে না। তাহলে আমার বাইরে একটা কাপড়ের পর্দা দিয়ে নিচে যদি আমরা এই বুক বরাবর পলিথিন দিই তাহলে পলিথিনে ওই ঠান্ডাটা আটকে যাবে ভিতর দিক থেকে। আবার আমি পুরো দিলে তো গ্যাস হয়ে যাবে। সেম ভাবে ব্রুডিং এর ক্ষেত্রে আমাদেরকে ঘরের মধ্যে একটা ঘর বানাতে হবে। ঘরের মধ্যে ঘর বলতে কিরকম, এটা একটা ঘর আছে তো, মনে করো আপনার মাঝখানে আমি যদি দাঁড়াই এরকম দাঁড়ালে আমার এই এতটুকু পর্যন্ত আমি পলিথিন দিয়ে এরকম করে একটা ঘর বানাবো, পলিথিন দিব। কারণ পলিথিন না থাকলে তাপমাত্রাটা কি ধরে রাখতে পারে না। তখন ওইটার মধ্যে আমি কিন্তু উপরে চালা দিব না, চালা দিলে কি হবে, ওটা আমার গ্যাস হয়ে যাবে। এতটুকু আমি দিয়ে এরকম করে রাউন্ড করে দিয়ে উপরে কিন্তু খালি রাখবো, যাতে কি হয় অক্সিজেনটা আমার মুরগিগুলো পায়, আবার গ্যাসটা যাতে বের হয়ে যায়। তাহলে কি হলো, একটা হচ্ছে যে আমি ঘরের বাইরে পর্দা দিছি, এর ভিতরে আবার এতটুকু পলিথিন দিছি, ভিতরে আবার পলিথিন দিছি কিন্তু এতটুকু হাইটে, কিন্তু পুরোটা দিই নাই। তাহলে ওইখানের মধ্যে আমার হিটটাও আছে, আবার গ্যাসটাও কিন্তু বাইরে যাচ্ছে, ফলে কিন্তু তাপমাত্রাও ঠিক থাকবে, আবার কিন্তু কি গ্যাসও হবে না। এভাবে আমরা যদি এটা একটু ওয়াইসলি যদি প্র্যাকটিস করি তাহলে আমার মনে হয় পলিথিনটা আমরা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে। অনেকে বলে যে পলিথিন মুরগির জন্য ক্যান্সার, আমি অনেক খামারে দেখছি সারা দিন পলিথিন ধরে রাখে, এরকম কিন্তু মুরগির কি হয়, ওই যে তখন কিন্তু ওই যে সর্দি কফ গড় গড় শব্দ করে কাশিগুলো চলে আসে। সেজন্য কিন্তু পলিথিন এবং পর্দাটা ব্যবহার করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পলিথিনটাকে ব্যবহার করতে হবে বুক বরাবর, মানে একেবারে পুরোটা ক্লোজ করা যাবে। উপরে কিন্তু আমরা যদি 3 স্তরের পর্দা ব্যবহার করি, ওই যেটা পর্দা আছে ওটাকে আমরা 2 ভাগ করবো, মানে সমান ভাগে 2 ভাগ করবো। যে আমাদের তো অলরেডি পর্দা আছে, ওইটাকে আমরা কাপড়ের পর্দা ব্যবহার করলে ভালো। কেন, পলিথিনের মধ্যে ওই বাতাসটা বেরোতে পারে না, যার কারণে ওখানে এই যদি বাতাসটা বেরোতে মুরগি কিন্তু ভিতরে ঘামে, তখন কিন্তু সমস্যা। এই জন্য কিন্তু কাপড়ের পর্দা যদি ব্যবহার করি 3 স্তর, তাহলে বাতাসটা চলাফেরা করতে পারবে। অথবা চটের বস্তা দিয়ে যে পর্দাটা আছে। আর পলিথিনটা আমাদেরকে নিচে বুক বরাবর দিতে হবে। আর ব্রুডিং এর সময় পুরোটা ঘিরে দেয়। ব্রুডিং এর সময় কি করে, যে এরকম 3-4টা লাঠি দিয়ে এরকম করে এটা পেঁচায় দেয় চারিদিকে, যাতে আবার উপরে খালি রাখতে হবে, তাহলে বাতাসে উপর এত উপর থেকে ঠান্ডা বাতাসে ঢুকে মুরগিকে করতে হবে। আমার বাইরে তো প্রোটেকশন আছে। এভাবে যদি আমরা জিনিসটা করি তাহলে আমাদের যে মাইক্রোপ্লাজমার যে আমাদের যে ওই যে টিলমিকোসিন চালাইতে হয়, শুধু চালাইতেছে অ্যান্টিবায়োটিক 4-5টা, এই জিনিসটা কমে যাবে। এবং ওইটা হয় কি, মুরগি যখন ঘরে প্রচুর গ্যাস হয়ে যায় তখন নাক মুখ জ্বালা পোড়া করে, সর্দি কাশি কফ এগুলো কিন্তু অনেক বেড়ে যায়।
সেজন্য কিন্তু আমাদেরকে যেটা করতে হবে এইভাবে আমার দরকার প্রয়োজন আমার সাথে পরামর্শ করবেন, আমি নাম্বার কার্ড দিয়ে যাবো আপনাদেরকে, আমার সাথে পরামর্শ করতে হবে, ওনাদের পরামর্শ করবেন, উনি তো বুঝতে পারছেন না আমি যেটা বলছি, সেটা সেভাবে করে আপনারা এই জিনিসটা করবেন। আচ্ছা, আমাদের যে শেডগুলো আছে সেগুলো তো পূর্ব পশ্চিম মুখী হয়, এবং আমাদের কিন্তু কোনো শেডই প্রস্থে কিন্তু 20 থেকে 25 ফুটের বেশি করা উচিত না। প্রস্থে কিন্তু আমরা কোনো শেডই 20 থেকে 24 ফুটের বেশি করবো না, তাহলে হচ্ছে আমরা প্রতি 8 ফুট অন্তর অন্তর খাবারের পাত্র পানির পাত্রগুলো সহজে দিতে পারবো। প্রস্থে আমার কিন্তু ফিক্স, দৈর্ঘ্য আপনি যা করেন করেন, প্রস্থটা কিন্তু 20-25 ফুটের বেশি করা যাবে না, ঠিক আছে? এবং আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে মুরগিকে আমরা খাবার পাত্র পানি পাত্র দিই, এটা আসলে কম দিই, আমি দেখছি যে সবাই কম দেয়। কম দিলে কি হয়, এক জায়গায় বেশি মুরগি এসে ঝাঁপায় পড়ে, তখন কিন্তু ওই খাবার পাত্র পানি পাত্র কম থাকার কারণে কম্পিটিশন হয়, মুরগি ছোট বড় হয়ে যায়। যেমন হচ্ছে প্রথম 2 সপ্তাহ পর্যন্ত প্রতি 40 থেকে 50টা মুরগির জন্য একটা খাবার পাত্র একটা পানি পাত্র দিলে হয় 40টা মুরগির জন্য, কিন্তু 2 সপ্তাহ পর থেকে 25টা মুরগির জন্য একটা করে খাবার পাত্র পানি পাত্র দিলে এটা কিন্তু ভালো হয়। এটা খাবার পাত্র পানির পাত্র কম হলে মুরগির মধ্যে কম্পিটিশনের পরিমাণটা বেড়ে যায়, এবং খাবার পাত্র একেবারে পূর্ণ করে দেওয়াও ঠিক না, তাহলে কিন্তু কি হয়, মুরগি খেতে গিয়ে ফেলে দেয়, তাই না? এখন কতগুলো আমি দেখছি RFL এর কতগুলো খাবার পাত্র বাড়িছে, এটা একটা স্মার্ট। ওই যে ওখানের মধ্যে একটা চুরি থাকে, চুরিটা কিন্তু 2 পার্টের এরকম করে লাগাই দিলে ওইটার মধ্যে কিন্তু খাবারের পাত্র কিন্তু সহজে ফেলতে পারবে না। ওখানে ওই যে খাবারের পাত্রের মধ্যে ওটা প্লাস্টিকের এরকম ইয়া থাকে না, গোল গোল, দেখছেন আপনারা এটা চুরি সিস্টেম? দেখেন নাই না, মোবাইলটা তো চোর। আচ্ছা, এটা হচ্ছে যে ওই যে মনে করেন খাবারের পাত্র তো খোলা থাকে না, ওই যে যেখানে মুখ দিয়ে ঠোকরায় ওখানের মধ্যে একটা নেটের মতো থাকে আর কি, জালি থাকে, জালি জালি রাইট, জালিটা থাকলে হয় কি, খাবারটা নষ্ট কম করে, হ্যাঁ ছিটতে পারে না। জালি না থাকলে কিন্তু খাবারটা ছিটে বেশি, বড় পাত্রের মধ্যে থাকে। বড় মুরগির ক্ষেত্রে তো আপনার খাদ্য বেশি খায়, তাই না? ছোট মুরগির থেকে বড় মুরগি লাস্টে দিয়ে খাদ্য বেশি খায় না, তখন ছিটানোর প্রবণতাও বেড়ে যায়, একেবারে কানায় কানায় পূর্ণ করে দেওয়া যাবে না। আর ওইটা যদি জালিটা দেন তাহলে আপনার খাদ্য কিন্তু সাশ্রয় হবে, খাদ্য মুরগির পেটে না গিয়ে বাইরে পড়ে গেলে ওটা তো আপনার ওজনে কোনো কাজ দিবে না, ওইটা কিন্তু আপনার সাশ্রয় হতে ভালো হবে। আচ্ছা, এগুলো আমরা বললাম। আচ্ছা, এখন হচ্ছে যে লিটার গুলো আপনাদের শেষ হয়, আমরা ব্রয়লার মুরগির ক্ষেত্রে বলি যে অল ইন অল আউট, একবার ঢুকবে একবারে বের হবে। বিভিন্ন সময় আমরা কিন্তু অল্প অল্প করে সেল করা ঠিক না, আমরা সেল করতে পারলে একবার সেল করে দিতে পারলে আমাদের জন্য এটা ভালো। এবং যে লিটার গুলো হবে সেগুলোকে ভালোভাবে সংগ্রহ করে এক জায়গায় থেকে আরেক জায়গায়, মানে যেখানে ফেলা সেখানে আমাদেরকে ফেলতে হবে। এবং আমরা একটা বিষয় বলছি যে আমাদের খামারে কিন্তু অনেক পোকা হয়, বিটল পোকা হয়, তারপর বিভিন্ন ধরনের পোকা কিন্তু অনেক রোগ নিয়ে আসে। তা আমাদের খামারে এই যে ঘরের কোনায় 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 সব জায়গায় কিন্তু কি আছে, বিভিন্ন পোকার কিন্তু সংক্রমণ আছে। এই পোকাগুলোর জন্য আমরা কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু ইয়া করতে পারি, তখন এইসব আমাদের যে ইয়াগুলো আছে সেখানে ম্যালাথিয়ন নামে কতগুলো ইয়া পাওয়া যায়, ম্যালাথিয়ন, সেবিন অথবা ফরমালিন, এগুলো আপনারা স্প্রে করলে মনে করেন যে ওই পোকার যে পরিমাণটা ওটা কিন্তু কমে যায়। পোকার কারণে অনেক রোগ বালাই আছে যেগুলো পোকার মাধ্যমে হয়। এবং মুরগিগুলো যখন আপনি সেল করে দিবেন এরপর কিন্তু সাথে সাথে মুরগির বাচ্চা আবার তোলা যাবে না, মিনিমাম কিন্তু 1 সপ্তাহ 10 দিন কিন্তু গ্যাপ দিতে হবে। অর্থাৎ যে শেডটা আছে এটাকে মিনিমাম বলতেছি আর কি, অনেকে তো 7-10 দিনও দেয় না, 3 দিনের মধ্যে তুলে ফেলে, আমি মিনিমামটা বলতেছি। কারণ হচ্ছে যে এই সময় যদি আপনি তুলে ফেলেন তাহলে আপনার খামারের মধ্যে ওই আগের যে মুরগিগুলার যে জীবাণুগুলো সেগুলো রয়ে যাবে। সেজন্য কিন্তু যে ফ্লোরটা আছে সেগুলোকে আপনার কিন্তু চুন, ব্লিচিং, ফরমালিন এগুলো কিন্তু মিক্স করে লেপে দিতে হয়, লেপে রেখে দিতে হয়, তাহলে হচ্ছে কি এখানে কোনো জীবাণু থাকলে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা আমাদের কিন্তু স্যার তো অনেক বেশি কথা বলে, কিন্তু এইটা যদি আমি না করি পরবর্তী ব্যাচ তোলার সাথে সাথে কিন্তু আমার কিন্তু আবার রোগের আক্রমণ হয়ে যাবে, ডিজিজ চলে আসবে। এবং আপনার একটা জিনিস বলছি যে ফরমালিন তো অনেক সময় এটা লোকাল বাজারে সেল হয়, এটা তো আবার ডাইরেক্ট কিনতে গেলে সমস্যা, ইনডাইরেক্টলি কিনা যায় আর কি, একটু টাকা পয়সা ইয়া করে। তো এটা যদি আপনি, এটা কিন্তু ভালো কাজ করে। আমরা ওই কিন্তু ওই যে একটা পদ্ধতি আছে ধোঁয়া দেওয়া, এটা কিন্তু একটু খরচ বেশি, কারণ পটাশের দামটা একটু বেশি। তো সেক্ষেত্রে আপনি ফরমালিন স্প্রে করতে পারেন, যে 5 লিটার পানিতে 1 লিটার ফরমালিন মিশাই যদি স্প্রে করেন কোনায় কানায় কানায় কানায়, এখানে যে বিভিন্ন পোকা টোকা আছে এগুলা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এটা আমাদেরকে মেনটেন করতে হবে। আচ্ছা, আর হচ্ছে এখন কিন্তু খামারের অনেক স্মার্ট হয়ে গেছে, তাই না? এখন কিন্তু অত বেশি খাদ্য পাত্র পানি পাত্র দিচ্ছে, নিপল ড্রিঙ্কার দিচ্ছে, মুরগি যতটুকু পানি খাওয়া ততটুকু খাচ্ছে, পানি ফেলারও সুযোগ নেই, বেল ড্রিঙ্কার দিচ্ছে। তাহলে আগে লেবার লাগতো 2 জন, এখন 1 জন দিয়ে হয়ে যাচ্ছে। একবার পুরাই দিলে এটা কিন্তু নষ্ট হওয়া যায়। আবার দেখা যাচ্ছে মুরগির খামার হঠাৎ করে পানি শেষ হয়ে যায়, তখন পানি না পেলে মুরগি কিন্তু অস্থির হয়ে যায়, তখন কিন্তু মানে দৌড়াই গিয়ে যে দিবে এই সময় কিন্তু থাকে না। আবার দেখা যাচ্ছে ওষুধ দিতেও সুবিধা এগুলোর মাধ্যমে,
বেল ডিঙ্কার নিপল ডিঙ্কারের মাধ্যমে সহজে কিন্তু মুরগির মধ্যে এই পানিগুলা কিন্তু সহজে পৌঁছে যায় এবং ওষুধও দেওয়া যায়। কিন্তু একটা সমস্যা পাউডার ওষুধের ক্ষেত্রে ওরা একটু আটকে দিতে চায়। এটা ছাড়া কিন্তু বেসিক্যালি ভালো একটু যদি ওই আপনি যদি নিপল ডিঙ্কার বা আপনার কিন্তু কষ্ট কমে যাবে, শুধু বালতির মধ্যে পুরাই দিবেন, এটা কিন্তু চলে আসবে। আর একটা বিষয় আমি বলি, যেটা হচ্ছে যে বর্তমানে অনেকে কিন্তু মাচা পদ্ধতিতে ব্রয়লার পালতেছে। মাচা পদ্ধতিতে পানির পরিমাণটা কম, ধরুন দৈনিক আপনি যদি 10 থেকে 20 লিটার হয়, রিপনের মাধ্যমে সেটা আমি পরিমাণে দিলাম 110 লিটার বা 20 লিটার পানি, কিন্তু ধীরে দেখা যায় 80% অন্তত 20 লিটার পানি খাওয়ার সময় কিন্তু পানি ফেলে। না, এটা করলে মানে ডিঙ্কারের কথা বলছি আমি, ডিঙ্কারে তো সব পানি তো হ্যাঁ, কিন্তু পরিমাণ যেভাবে মানে একটু 19-20 হইতে পারে, কিন্তু এটা হচ্ছে যে একটু করে কি মানে এটা স্বাভাবিক পাত্র থেকে যেভাবে পানি হ্যাঁ, খায়, হ্যাঁ ওখান থেকে একটু কম খায় আর কি, আপনি একটু পরিমাণ একটু কম। বুঝছি বুঝছি। এটা কিন্তু এখন কিন্তু সামনে কিন্তু আমি হ্যাঁ এখন এটা হচ্ছে যে হ্যাঁ আপনার কি নিপল ডিঙ্কার আছে? আচ্ছা এটা দেওয়ার পর হ্যাঁ দিনের মধ্যে হ্যাঁ পানি কম, মানে 6 ঘন্টার পানি দিচ্ছে 40-45 লিটার, খাই নাই মধ্যে 20 লিটার মধ্যে দিকে যাচ্ছে। আমার আরেকটা ওষুধ দিতে হচ্ছে বা পানি আর চেঞ্জ করে দেয় সাথে। আচ্ছা এরপর দেখতে আমি পাত্র দেওয়ার সাথে সাথে হ্যাঁ প্রথম দিন থেকে দ্বিতীয় দিন থেকে আর ওই যখন থেকে খাই না সমান। তাহলে এটা তারা এটা এটা একটা ফাইন্ডিং। এটা এখন এখন কিন্তু দুপুরটা এনার্জি লো হয়ে যায়, রোদ যখন পড়ে তখন খাইতে কম চায়, দাঁড়ায় যে পানি ঠোকর মারে খাবে তাতে ওই শক্তি হয় না আর কি, অলস হয়ে যায়। ও মুরগিও তো এমনিতে অলস, শুধু খায় আর মোটা হয়। আচ্ছা এটা একটা জিনিস জানলাম। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা পরামর্শ, আপনার কিন্তু লেবার খরচ তো কম লাগে, কষ্ট তো কম হয়। এখন কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু এগুলো করে ফেলতেছে, চিন্তা করা হয় না। এখন 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 কিন্তু আমার কাছে এরকম কোনো কমপ্লেন আসে না, আমি তো হাঁটা যাইতে প্র্যাকটিস করছি, তারা যারা করতে তারা খেয়াল করে না, কিন্তু ওটা কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা। না এখন ওর থেকে যতটুকু প্রয়োজন ওটা তো খাচ্ছে, ওটা তো আমার না খেয়ে আসে না। গরমকালে একটু আচ্ছা এটা একটা জিনিস পাইলাম এখন, কিন্তু অনেকে কিন্তু এটা কিন্তু ঠিক আছে ঠিক আছে লো, ও বেশি নড়ে চড়ে খাইতে চায় না ঠোঁট দিয়ে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, মুরগির খাবার পাত্র পানি পাত্র কিন্তু কাঁধ বরাবর হইতে হয়, বেশি উঁচু হইলেও কিন্তু সে কিন্তু আবার এটা ইয়ে করে চাইতে জানে, মানে তার হাইটের যে কাঁধ বাড়ায় হ্যাঁ ওইরকম করে দিতে হয়। তাই যাই হোক, এটা আমি একটা জিনিস আপনার বই তো বলছি, আমি বলতেছি তো যে প্রথমে শুরুতে তো শুরু করছি যে আমি খামার দিতে কাছ থেকে অনেক কিছু শিখছি। আমি প্রথমে বলছি যে আমি আপনাদেরকে কিছু শিখাইতেছি, আপনারা অনেক কিছু জানেন, আমি শুধু আপনাদের সাথে একটু পরামর্শ করতে, এটা আমার জন্য একটা ফাইন্ডিং, কারণ আপনি তো করতেছেন বলে আপনি বলতে পারতেছেন, এটা আমি মাথায় রাখলাম, পরবর্তীতে ইনশাল্লাহ এটা আমি ইয়া করবো আর কি। আসলে আমি যেটা হ্যাঁ 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 সমস্যা হয় সমস্যা। আচ্ছা এটা আমি জানলাম। আচ্ছা এখন আমাদের হ্যাঁ আমাদের এখন কিন্তু ব্রয়লার খামারে, আমি কিন্তু বিভিন্ন ব্রয়লার খামারের গ্রুপে আছি, তো ওখানে যারা মাচা পদ্ধতিতে ব্রয়লার খামার করতে তাদের ওয়েটটা বেশি ভালো আসতেছে। তো এখন এখানে আসলে বিষয়টা হচ্ছে যে লিটার যেটা আছে, লিটারের মধ্যে যখন মুরগির বিষ্ঠাটা পড়ে তখন কিন্তু ওইটা কিন্তু আরো 10-12টা মুরগি খায়, একটার মধ্যে যদি সালমোনেলা ইকোলা ইনফেকশন হয় আর 10-12টার পেটে চলে যায়। কিন্তু আমার যদি সেটা মাচা থাকে, হ্যাঁ মাচাতে একটু লেগে থাকে, কিন্তু ম্যাক্সিমামটা আমরা নিচে পড়ে যাই, যার কারণে ওখানে কোনো লিটার থাকে না। লিটার থেকে কিন্তু সব ব্যাকটেরিয়াল ডিজিজ কক্সিডিয়া এগুলোর উৎপত্তি, লিটার খেয়ে মুরগি থেকে কিন্তু এটা সব মুরগি সহজ। যখন মুরগির মধ্যে ওই লিটারটা থাকবে না তখন কিন্তু এই জিনিসের মধ্যে এই সালমোনেলা ইকোলাই লোড করে। আমাদের দেখা যাচ্ছে যে প্রতি একটা ব্যাচ করলে 2 থেকে 3 বার সালমোনেলা ইকোলাই কোর্স করতে হয় যদি, এবং প্রতিবার আমরা যখন অ্যান্টিবায়োটিক কোর্স করি মুরগিটা 5 দিনের মধ্যে যদি আরো 200-300 গ্রাম বাড়ার কথা সেটা কিন্তু আরো কমে যায়, ওই জায়গাটাতে স্থির হয়ে যায়। কিন্তু অনেকে বলে যে মাচা করলে পা পিছন দিয়ে পড়ে যাবে, আসলে পা পড়ে আমরা যদি আমরা কতগুলো কাঠ দিয়ে মাচা করি, আমার কাছে অনেকগুলো ছবি আছে মোবাইল তো এখানে, তো কাঠ দিয়ে কাঠের মাঝখানে কতগুলো প্লাস্টিকের কতগুলো এরকমই আছে নেটের মতো ছোট ছোট ছিদ্রওয়ালা, ওগুলা দিয়ে দিলে মুরগির পায়ে সমস্যা হয় না, এবং মুরগিগুলা
যখন আপনার ইকোলাই, সালমোনেলা, কক্সিডিয়া এগুলো আপনার ব্যাচে আসবে, এগুলো আসে না কিন্তু যারা মাচা তারা নিজেরাই বলছে বিভিন্ন গ্রুপে যে এই লিটার যদি না থাকে এগুলো রোগের আক্রমণ, তখন কিন্তু তাদের ওয়েটটা যে ফেল করার কথা, তাদের যে ওয়েটটা মনে করো 15 দিন, 20 দিন, 25 দিন যে ওটা কিন্তু হয় না, যার কারণে রোগটা আসে না। ফলে তখন দেখা যাচ্ছে যে তারা 40-45 দিন যদি রাখে এগুলো অনেক 3 কেজির কাছাকাছি চলে যায়। এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন যে এই মাটি থেকে 3 থেকে 3.5 ফিট উপরে একবার খরচ করেন, এটা অনেকদিন আপনাকে সার্ভিস দিবে, আপনার রোগ বালাইটা অনেকখানি কমে যাবে। এখানে যদি আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এটা প্যারাগন আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা হয়েছিল আমার। আচ্ছা, হ্যাঁ আমি ওনাদেরকে যেটা বলছি যে মাচা পদ্ধতিতে ব্রয়লার পালন বা মুরগি পালনের কথা, মাচা পদ্ধতিতে যদি আপনার মুরগিতে এই হাইটে যদি থাকে, নিচে আপনারা ওখানে তুষ দিলে ওখানে ওই গন্ধ হবে না, তুষটা এটা অ্যাবজর্ব করে দেয়। একবার বাঁশ দিয়ে মাচা করতে, আপনাদের বাঁশ অ্যাভেলেবল, বাঁশ দিয়ে মাচা করতে পারেন। আমি কিন্তু বেতবুনিয়াতে এই সরকারি চাকরি কাজ করে গেছি। আমি যে মনাইপাড়াতে লেয়ারের খামার করাইছি মাচা পদ্ধতিতে চাকমাদেরকে, ঠিক আছে, এবং ওই মুরগিগুলা 45টার মধ্যে 36টা করে ডিম পারতো। তেমন শুধু মাচা করে দিছি, মাচার মধ্যে কতগুলা লাই দিয়ে দিছি, লাইয়ের মধ্যে ডিম পারতো, আর কতগুলা বাঁশ ঝুলাই দিছি, বসে থাকতো উড়ে উড়ে গিয়ে। তো মাচা পদ্ধতিতে রোগ বালাই খুবই কম হয়, কারণ হচ্ছে যে ওই যে আপনার লিটার চেঞ্জ করার ঝামেলাও থাকবে না। লিটারের মধ্যে যে ময়লা বা এগুলো হয় ওগুলা খেয়ে কিন্তু এই রোগগুলা ছড়ায়। আপনার কাছে ছবি থাকলে এখন কিন্তু সবাই মাচা পদ্ধতি চলে যাচ্ছে। মাচাটা যদি মাটি থেকে 3 থেকে 3.5 ফিট হাইট দেন, ওইখানে কিন্তু আপনার রোগ বালাইয়ের পরিমাণটা অনেকখানি কমে যাবে, ঠিক আছে। তো মাচা দিবেন, তুষের উপর আবার পেপার দিবেন, ফলে ওই যেটা পায়খানা করবে ওটা কিন্তু তুষের মধ্যে অ্যাবজর্ব করে ফেলবে। পরে ওইটা পেপারটা চেঞ্জ করে দিলে আবার পেপার দিতে হবে, পেপার চেঞ্জ করে দিতে হবে, তাহলে ওইটা সমস্যা হবে না, বুঝতে পারছেন। কিন্তু প্লাস্টিক দেওয়া যাবে, প্লাস্টিক দিলে মুরগি গামবে, কারণ ওইটা তো অ্যাবজর্ব করবে না। মাচা পদ্ধতি বলতে নিচের দিকে আপনাকে তেরপল দিয়ে ঘিরে দিতে হবে, কিন্তু কারণ এটা ওয়েটটা ভালো থাকে, ওষুধ বেশি শীতকাল এটা সব অ্যাভেলেবেল করতে যারা মানে এখন তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খামারিরা এই ব্রয়লার খামারি গ্রুপ কতগুলো আছে, ব্রয়লার সহায়তা গ্রুপ করে পোস্ট করে সব কালাই করতেছে। এবং আসলে মুরগির যে ওরকম ঠান্ডা লাগে, মুরগিকে আপনি বেঁধে রাখলে আরো ক্ষতি বেশি, সব বেশি বেশি গ্যাঞ্জাম করে একদম জাম করে রাখলে এটা আরো ক্ষতি বেশি। মুরগি তো অত সমস্যা না, এটা তো এটাকে আপনি বেশি জাম করে সমস্যা। এটা যখন ফ্রিলি মুভ করবে মাচার মধ্যে, লিটার থাকবে না। রোগ হচ্ছে কখন, যখন আপনার গ্যাস হচ্ছে, গ্যাসই তো নাই, অ্যামোনিয়া গ্যাস না, অ্যামোনিয়া গ্যাস লিটার না থাকলে তো অ্যামোনিয়া গ্যাস হবে না, ওটা তো নিচে পড়ে যাচ্ছে, তখন কিন্তু এই রোগের পরিমাণটা কিন্তু কমে যাবে। অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু এই মাইক্রোপ্লাজমা, সিআরডি, সর্দি এগুলো সৃষ্টি, ওইটা যখন নিচে পড়ে যাবে তখন কিন্তু ওইটা কিন্তু সমস্যা নেই। এবং বর্তমানে অহরহ খামারি করতেছে, ব্রয়লার খামারি করতেছে, মাচা পদ্ধতি লেয়ার করতেছে, সব যা করবেন সেটাই ভালো হবে, ঠিক আছে। এই তো এখন হচ্ছে যে আমাদের এই মাচা পদ্ধতি যেটা করলে সুবিধা সেটা হচ্ছে যে আমাদের মুরগিগুলো যে বিভিন্ন সময় ওজন কমে যাওয়ার একটা প্রবণতা, অসুখ হইলে তো আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই, ওজনটা আর কমবে না, ফলে আমরা কিন্তু একটা ভালো ওয়েটের দিকে যেতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের খামারে কেন ওষুধ কাজ করে না, অ্যান্টিবায়োটিক কেন কাজ করে না বিভিন্ন সময়। আমাদের প্রথম দেখা যায় প্রথম 4-5টা ব্যাচ খুব ভালো হয়, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ব্যাচগুলোতে আমরা ওষুধ প্রয়োগ করলে, ওষুধ দিলে ওষুধ কাজ করে না, ফেল হয়। আমরা 3টা 4টা 5টা করে ককটেলের মতো আমরা কি করি, অ্যান্টিবায়োটিক ইউজ করি। যখন দেখা যায় আমরা কিন্তু এতগুলো অ্যান্টিবায়োটিক ইউজ করতে, যখন আমার ডাক্তারকে ওকে বলছে যে ও কি ডাক্তার, ও আমার মুরগি ভালো করতে পারতেছে না, উনি কি ডাক্তার, আমার মুরগি ভালো করতে পারতেছে না। আসলে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে ওই যে লিটারের মাধ্যমে যে মুরগিকে আমরা কি যখন প্রথম দিকে আমাদের ব্যাচগুলো ভালো হয় কেন, 1-2বার আমরা যখন ওষুধ খাওয়াই, 2 দিন খাওয়াইলে মুরগি ভালো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা কিন্তু ফুল কোর্স করি না। তখন কি হয়, ওই যে সব তো ব্যাকটেরিয়া বা ভাইরাস এরা মরে নাই, যেগুলো মরে নাই এগুলো কি করে, এরা কিন্তু শেডের মধ্যে থেকে যায়। তখন এরা কি করে, পরবর্তী ব্যাচগুলোতে ওই শেড থেকে কিন্তু আমরা যেহেতু শেড ভালোভাবে ক্লিন করি না, তখন ওই শেড থেকে কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো আবার আমার মুরগিগুলোকে অ্যাটাক করে, ফলে এরা কিন্তু আস্তে আস্তে ওষুধের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায়। কালকে আমি আমার বাচ্চারা অসুস্থ, আমার বাচ্চারা একটু প্রস্রাব সমস্যা হয়েছে, একটা মেয়ে বাচ্চা আসছে আর কি, ওর 20টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, প্রস্তাবের সিএসটি দিছে 20টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আমার বাচ্চার আজকে ইউরিন টেস্ট দিছে, ওর একটু প্রস্তাবের আছে। তো ওইটা হচ্ছে বলতেছি যে অ্যান্টিবায়োটিক কিন্তু দেখবেন যে যদি 20-25টা থাকে সবগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং এটার জন্য কিন্তু খামারের মধ্যে আমরা যে 2-3 দিন কোর্স করে ফুল কোর্স করে পুরো জীবাণুগুলোকে মারতেছি না, ওইগুলা কিন্তু খামারের মধ্যে রয়ে যাচ্ছে, যার কারণে ওগুলা আমার খামারে যখন রয়ে যাচ্ছে, তখন আমি যখন 2-3 বেস করার পর ওটা আমার খামারের মধ্যে ওই ব্যাকটেরিয়াটা, যেটা সুপার বাগ, যেটা অনেক শক্তিশালী, সব মানে ইয়ার বিরুদ্ধে কার্যকর, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে, তো ওকে কোনো অ্যান্টিবায়োটিক মারতে পারতেছে না। এই জন্য কিন্তু মুরগি বের করে দেওয়ার পরে ভালোভাবে ওটা কিন্তু শেডটাকে ক্লিন করা দরকার। এটা যদি ক্লিন না করি,
আমরা কিন্তু 15-20 ব্যাচ করার পাশে লসে চলে যায়, কারণ তাহলে আমার মুরগি বারবার আক্রান্ত হয় এবং ওষুধও কাজ করে না। আমরা 1টা 2টা 3টা, যেমন অনেকে কি করে কমিটি লিস্ট করে একসাথে কোলিস্টিন দিয়ে দেয়, ফ্লোরফেনিক সব মিক্স করে দেয়, কিন্তু তাও কাজ হয়, তাও মুরগি মরে সয়লাভ হয়ে যায়। এটা কারণ কিন্তু শুধুমাত্র না ওষুধের দোষ না, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স হয়ে গেছে। আমরা 2 দিন ভালো হলে এটা বন্ধ করে দিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই জন্য কিন্তু আমাদের খামারিরা এই 10-15 ব্যাচ করার আস্তে আস্তে খামারটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক দিলে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তার যতদিন ব্যবহার করতে বলছে 5 দিন, মিনিমাম তো 3 দিন ইউজ করতে হবে। এটা একেবারে ব্যবহার না করে 2-3 দিন ব্যবহার করে ছেড়ে দিয়ে তখন কিন্তু ওটা ওই যে ওখানে ব্যাকটেরিয়া যেগুলো মরে না, এটা কিন্তু আস্তে আস্তে রেজিস্ট্যান্সে চলে যাবে। পরবর্তীতে ওগুলো যখন এখান থেকে যাবে, ওই ওষুধগুলো দিলে আর কোনো কাজ করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য কারণ হচ্ছে আমাদের ওষুধ চালাতে গেলে খরচটা বেশি হয়, খরচ করতে আমরা চাই না। আর আমরা ভ্যাকসিন করি না, 4টা ভ্যাকসিন করলে কিন্তু ওষুধও কম লাগবে, ভ্যাকসিনটা আমরা কিন্তু ওভাবে করতে চাই না। আচ্ছা, এই মোটামুটি আমার এই বিষয়টা বলার ছিল। আর হচ্ছে যে ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা জিনিস বলতে চাচ্ছি, ভ্যাকসিনের ক্ষেত্রে অবশ্যই বরফ দিয়ে কুল চেন মেনটেন করে আনতে হবে। যদি ভ্যাকসিনটা আপনারা আনার সময় যদি ফ্লাক্সে বা বরফ দিয়ে না দেন, তাহলে দেখা যাবে যে ওইটা কার্যকারিতা থাকবে না। সেক্ষেত্রে আপনারা ওই ভ্যাকসিনটা বরফ দিয়ে নিয়ে যাবেন। আর একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে পায়খানা দেখে মুরগির একটু রোগ টোগ মাঝে মধ্যে যদি আপনার যখন দেখবেন যে পায়খানাটা একেবারে চুনা চুনা করতেছে, আমরা বলি কি রানীক্ষেত, যে চুনা মাঝখানে সবুজ, আবার মনে হয় দুধের মতো পায়খানা করতেছে, তাহলে এটা একটু পানি একটু পাতলা টাইপের এবং পালকের মধ্যে লেগে আছে, কিন্তু গাম বড়। আর রক্ত রক্ত দেখা গেলে তাহলে বা লাল লাল হলে কক্সিডিয়া, বা কালো কালো হলে কি অ্যান্টারাইটিস, কমলা কালারের মধ্যে যদি বুদবুদ হয় তখন কিন্তু আমরা অ্যান্টারাইটিসের লক্ষণগুলো এভাবে দেখি। এবং সালমোনেলা যখন আক্রমণ করে তখন কি হয়, চকের মতো একটু পেস্টি 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 হয়। তো এইগুলো জিনিসগুলো আপনারা কিছুটা তো জানেন, আরো কিছু জানার জন্য ওনাদের পরামর্শ নেবেন। এবং আমাকেও পাবেন, আমার কার্ড এখানে দিছে পাইছেন কে যায় না। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমি তো সবখানে যেতে পারবো না, যদি আপনারা যদি মনে করেন যে আমার কোনো হেল্প দরকার বা চিকিৎসা দরকার বা পরামর্শ দরকার, আমার অফিস কিন্তু কাউখালীতে। আপনারা যদি মুরগি মরে যদি মনে হয় যে স্যারকে একটু দেখাবো, আমি প্রতিদিন অফিস করি, ওই আপনি মুরগি নিয়ে আসেন, তাহলে আমি পোস্টমর্টম করে দেখে দিতে পারবো, ঠিক আছে, যদি প্রয়োজন হয়। আর যদি কোনো পরামর্শ লাগে আমাকে ফোন দিতে পারবেন, যদি ঘর ম্যানেজমেন্ট, যদি আমি আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করবো। ধন্যবাদ, ঠিক আছে।